মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে সংঘাতের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় ওয়াশিংটন। সমঝোতাকে আত্মসমর্পণ ভাবছে কঠোরপন্থী দল। লেবাননের দখলদার বাহিনীর আক্রমণে নিহত ৩৯। হিজবুল্লাহর পাল্টা হামলায় প্রাণ গেছে ৩ ইসরায়েলি সেনার। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা দুপক্ষের। ইউক্রেন যুদ্ধের দায় ন্যাটোর ঘাড়ে চাপালেন ট্রাম্প। সংঘাত শেষের দিকে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি না মেনে হামলা চালিয়েছে কিয়েভ, দাবি মস্কোর। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দেয় চীন, দাবি দেশটির প্রকৌশলীদের। ইসলামাবাদ বেইজিং কৌশলগত সম্পর্ক জোরদারের ঘোষণা শি প্রশাসনের। এবং ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়। রাজ্যের ইতিহাসে প্রথমবার গঠন হতে যাচ্ছে জোট সরকার। চেন্নাই জুড়ে উৎসবের আমেজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে নতুন করে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক সূত্র। এদিকে যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমঝোতার সম্ভাবনায় কালো ছায়া হয়ে এসেছে ইরানের কঠোরপন্থী জেভেই পাইদারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে তারা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা তেলবাহী জাহাজে মার্কিন হামলায় কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করে ইরানি সংবাদ মাধ্যম, যদিও স্থানীয় এক কর্মকর্তা সেই তথ্য অস্বীকার করেন। এদিকে হরমুজ এলাকায় আবারও সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সূত্র। তাদের দাবি, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে। উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ ১৪ দফার একটি সমঝোতা স্মারক তৈরির চেষ্টা করছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো বড় মত পার্থক্য রয়ে গেছে। কূটনৈতিক এই প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী জেভি পাইদারি বা এন্ডুরেন্স ফ্রন্ট। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আদর্শকে রক্ষার দাবি করা এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। এমনকি তারা আলোচনায় অংশ নিয়ে ইরানি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছেন। ইরানের নতুন নেতৃত্ব ঐক্যের বার্তা দিলেও এই গোষ্ঠী দেশটির ভেতরে বিভক্তি আরও স্পষ্ট করে তুলছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানত যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে তেল আবিবের ছড়ানো মিথ্যা তথ্য ও নেতানিয়াহু সরকারের উস্কানিতে হোয়াইট হাউস হামলার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি জো কেন্ট এক্সে শেয়ার করেন। তবে তার এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে উড়িয়ে দেয় হোয়াইট হাউস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে অন্তত ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা হামলায় ৩ ইসরায়েলি সেনার প্রাণহানির কথা জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দুপক্ষ। লেবাননের দক্ষিণাঞ্চলের টাই শহর জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। টাইরের কাছে বুদিয়াস, নাবাতিয়ে, বিনতে জবেল ও সাইদার বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয় সাকসাকিয়ে এলাকায়, যেখানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি ভবনে অভিযান চালানো হয়। এছাড়া সাদিয়াত, নাহরাইন, হাবুস ও মেফতুন এলাকাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে লেবাননের সিভিল ডিফেন্স। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি ড্রোন বিস্ফোরণে ৩ সেনা আহত হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অভিযান চালানো সেনাদের লক্ষ্য করে একাধিক প্রজেক্টাইল ছোড়ার কথাও জানিয়েছে তেল আবিব।
এদিকে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজাল হাবিব। লেবানন সফরে তিনি বলেন, মানবিক সহায়তা প্রস্তুত থাকলেও অনেক ক্ষেত্রেই তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের ভেতরে এখনও প্রায় 10 কিলোমিটার পর্যন্ত অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এই উত্তেজনার মধ্যেই আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে দ্বিতীয় দফা ইসরায়েল লেবানন আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৈরুত বলছে, আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে এবং পরিস্থিতি আবারও পূর্ণমাত্রা সংঘাতে রূপ নিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে উত্তেজনায় বড় ধরনের বাধার মুখে ইরাকের তেল রফতানি। উপসাগরীয় রুটে অনিশ্চয়তা বাড়ায় এবার সিরিয়ার বন্দর ব্যবহার করে বিকল্প পথে তেল পাঠানো শুরু করেছে বাগদাদ। ট্রাকযোগে ইরাকি তেল পৌঁছে দেওয়া হচ্ছে ভূমধ্যসাগরীয় উপকূলে। সেখান থেকে জাহাজে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের রুটও বদলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ইরাকের তেল রফতানিতে। অঞ্চল জুড়ে জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ায় দেশটির রফতানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে যেখানে প্রায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করেছিল ইরাক, মার্চে তা নেমে আসে মাত্র 1,86,00,000 ব্যারেলে। এই ধাক্কা সামাল দিতেই বিকল্প রুটে তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাগদাদ। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো এপ্রিল থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রতি মাসে প্রায় 6,50,000 টন ফুয়েল অয়েল সিরিয়ার মাধ্যমে রপ্তানির চুক্তি করেছে। এই ব্যবস্থায় ইরাকের বসরা ও বাগদাদ অঞ্চল থেকে ট্যাঙ্কার ট্রাকে করে তেল নেওয়া হচ্ছে সিরিয়ার বানিয়াস বন্দরে। ভূমধ্যসাগরীয় উপকূলে থাকা ওই বন্দর থেকে পরে জাহাজে করে আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে জ্বালানি। ইরাক ও সিরিয়ার সরকারের মধ্যে চুক্তি হওয়ার পর ইরাকের অয়েল মার্কেটিং কোম্পানি আল ওয়ালিদ সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত তেলবাহী ট্যাঙ্কার সিরিয়ায় পাঠানো শুরু করে। এসব ট্যাঙ্কারে ইরাকি তেল নিয়ে সিরিয়ার বানিয়াস বন্দরে যাওয়া হয়। এই রুটে নিয়মিত তেল পরিবহন করছেন শত শত ট্রাক চালক। তাদের দাবি, ইরাক সিরিয়া দুই দেশই নিরাপত্তা ও পরিবহন সুবিধা নিশ্চিত করছে। প্রতিদিনই প্রায় 500 থেকে 600 ট্যাঙ্কার ট্রাক আল ওয়ালিদ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করছে। এমনকি ট্রাফিক ব্যবস্থাপনাও এখানে অনেক বেশি সংগঠিত। আমি সিরিয়ায় তেল পরিবহনকারী ট্রাক চালাই। ইরাক ও সিরিয়া উভয় সীমান্ত ক্রসিংয়ে যান চলাচল স্বাভাবিক ও সুসংগঠিত। এমনকি সড়কেও কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালীর উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এখন বিকল্প জ্বালানি করিডর তৈরির চেষ্টা করছে ইরাক, যা জ্বালানি বাণিজ্যের ভূরাজনৈতিক মানচিত্রেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন সংঘাত প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ন্যাটোকে দায়ী করে ইউক্রেন যুদ্ধকে ন্যায্য বলে অভিহিত করেছেন তিনি। চলমান উত্তেজনার মধ্যেই মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছে পিয়ংইয়ং। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেন 8,000 বারেরও বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ভিক্টরি ডে উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর হিসাব অনুযায়ী মোট 8,970টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে হামলা ছিল প্রধান। ক্রিমিয়া, বেলগরোদ ও কুর্স্ক সহ একাধিক অঞ্চলেও আঘাতের কথা জানায় রাশিয়া। মস্কো বলছে তারা প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে চুক্তি মেনে চলেছে, তবে পাল্টা জবাবও দেয়া হয়েছে। একই দিন দেয়া ভাষণে রাশিয়া ইউক্রেন সংঘাত দ্রুত শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই যুদ্ধকে ন্যায্য বলে উল্লেখ করে কিয়েভকে ন্যাটো সমর্থিত আগ্রাসী শক্তি হিসেবে অভিহিত করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি টেনে বর্তমান সংঘাতকে ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। সীমিত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় এবারের কুচকাওয়াজ।
অন্যদিকে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মস্কোর পাশে দাঁড়িয়ে তিনি পারস্পরিক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে এর সংঘাত শুধু ইউক্রেন রাশিয়া নয়, বরং ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার কয়েকটি দেশের সম্পৃক্ততায় একটি বহুমাত্রিক ভূরাজনৈতিক সংকটে পরিণত হচ্ছে। ফলে ভিক্টোরিয়াদের যুদ্ধবিরতি কার্যত নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অনেকটা সাদামাটা আয়োজনে পালিত হলো রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস ভিক্টোরি ডে। ইউক্রেন যুদ্ধে চতুর্থ বছরে এসে এবারের আয়োজন ছিল অনেকটাই ম্লান ও সীমিত। রেড স্কোয়ারে হয়নি ট্যাঙ্ক বা ভারী অস্ত্রের প্রদর্শনী, ছিল নজিরবিহীন নিরাপত্তা। স্থানীয় সময় শনিবার সেনাদের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টের মধ্য দিয়ে উদযাপন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮১তম বার্ষিকী। প্রতিবছর জমকালো আয়োজনে উদযাপিত হলেও মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত এবারের ভিক্টোরি ডে প্যারেড ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে সীমিত আয়োজন। ইউক্রেনের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাদ দেয়া হয় ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা ভারী সামরিক সরঞ্জামের প্রদর্শনী। শুধুমাত্র প্যারেড পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পাশে ছিলেন যুদ্ধফেরত সেনা ও প্রবীণ যোদ্ধারা। ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। ১৯৪৫ সালের মে মাসে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মৃতিকে কেন্দ্র করে রাশিয়ায় ভিক্টোরি ডে অত্যন্ত আবেগঘন রাষ্ট্রীয় অনুষ্ঠান। সোভিয়েত ইউনিয়নের প্রায় ২,৭০,০০,০০০ মানুষ, যাদের মধ্যে বহু ইউক্রেনীয় ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারান। তবে ঐতিহাসিক সেই বিজয়ের স্মরণ এবার ছাপিয়ে গেছে চলমান ইউক্রেন যুদ্ধের বাস্তবতা। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মস্কো এখনও কাঙ্ক্ষিত সামরিক বিজয় অর্জন করতে পারেনি। যুদ্ধের ধাক্কায় রাশিয়ার অর্থনীতি, কূটনীতি ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও তীব্র চাপে পড়েছে। রাইসা জান। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো চীনা প্রকৌশলীরা এমন চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে বলে দাবি হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কৌশলগত আস্থা আরও জোরদারের ঘোষণা দিয়েছে বেইজিং। এতে আবারও সামনে এসেছে বেইজিং ইসলামাবাদ ঘনিষ্ঠতার বাস্তব চিত্র। গত বছর জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর অভিযান পরিচালনা করে ভারত। সে সময় পাকিস্তানকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে চীন। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। বৃহস্পতিবার দেয়া ওই সাক্ষাৎকারে চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের এক প্রকৌশলী জানান, সংঘাত চলাকালে তিনি পাকিস্তানে অবস্থান করে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছেন। সেখানে ব্যবহৃত হয় চীনের J-10CE যুদ্ধবিমান। কাজ করতে গিয়ে তৈরি হওয়া চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সঙ্গে কৌশলগত আস্থা আরও জোরদার ও সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বেইজিং। বিশ্লেষকদের মতে চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নেই। পাকিস্তানের বিমান বাহিনীর বড় অংশ এখন চীনা প্রযুক্তি নির্ভর। J-10C, JF-17 সহ চীনা অস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরতা বাড়ছে দেশটির। তবে ভারতীয় সামরিক বিশ্লেষকদের দাবি, পাকিস্তানকে বাস্তব যুদ্ধক্ষেত্রে লাইভ টেস্ট ল্যাব হিসেবে ব্যবহার করছে চীন। ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী পাকিস্তানের প্রায় ৮১% সামরিক সরঞ্জামের উৎস চীন। ২০১৫ সাল থেকে ইসলামাবাদে প্রায় $৮.২ বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এতে করে চীন এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার। বিশেষজ্ঞদের মতে এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন চাপ তৈরি করছে, যা ভবিষ্যতের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের ঘোষণা, নতুন সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদার। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপরই এগিয়ে আসছে পতাকাবাহী দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো। এরপর এগিয়ে আসছে এসপিবিএন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার আরমান শাহরিয়ার হিমেন। এসপিবিএন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এরপর এগিয়ে আসছে বিশেষায়িত দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেফুল করিম। পুলিশ সপ্তাহে প্যারেড স্কোয়াড থেকে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ সরাসরি ছিলাম রাজারবাগে। আজ ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে প্রধান থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামের শপথ অনুষ্ঠান ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। টানা রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর অবশেষে সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের। শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আর লেকারের সঙ্গে বৈঠকের পর তার শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এ উপলক্ষে রাজ্য জুড়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। গত সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টি আসনে জয় পায় টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118 আসন। শুক্রবার পর্যন্ত জোটের শক্তি 116 আসনে আটকে থাকলেও শনিবার একাধিক দল সমর্থন দিলে জোটের আসন সংখ্যা দাঁড়ায় 120-এ। এরপরই সরকার গঠনের দাবি জানান বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এবারে প্রথমবারের মতো একাধিক দলের জোট সরকার গঠন করতে যাচ্ছে। হাঙ্গেরিতে 16 বছরে ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়ে ইতিহাস করলেন পিটার ম্যাগিয়ার। নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসে তিনি শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী হিসাবে। শপথ গ্রহণের পর নতুন সরকার প্রতিষ্ঠাকে পুরো সিস্টেম পরিবর্তনের সূচনা বলে ঘোষণা দেন তিনি। তবে এই প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসায় রূপ নিতে পারে বলে আশঙ্কা সমালোচকদের। হাঙ্গেরিতে 16 বছরের ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়ে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটিয়েছে কেন্দ্র ডানপন্থী তিস্টা পার্টি। মাত্র 2 বছর আগে গঠিত দলটি 199 আসনের পার্লামেন্টে 141টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পিটার ম্যাগিয়ার ঘোষণা দেন তিনি ক্ষমতা নয় দেশের সেবা করতে এসেছেন। রাজধানী বুদাপেস্টে ড্যানিউব নদীর তীরে হাজারো মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার এই উৎসবে অংশ নেয়।
নতুন সরকার ক্ষমতায় এসে সরাসরি ঘোষণা দিয়েছে এটি শুধু সরকার পরিবর্তন নয়, পুরো সিস্টেম পরিবর্তনের সূচনা। অর্থনৈতিক স্থবিরতা, বাজেট ঘাটতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে টানাপোড়েন এখন বড় চ্যালেঞ্জ। প্রায় 17 বিলিয়ন ইউরো ইইউ তহবিল আটকে থাকায় নতুন প্রশাসন দ্রুত সমঝোতার চেষ্টা করছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে মাগিয়ার সরকার। অরবানের শাসনামলে যেসব ব্যবসায়িক ও রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এর মধ্যেই নজরদারিতে এসেছে। নতুন সরকার বলছে এটি প্রতিশোধ নয়, বরং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ। তবে এই প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসায় রূপ নিতে পারে বলে শঙ্কায় সমালোচকরা। আন্তর্জাতিক অঙ্গনেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন বুদাপেস্ট প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, ইউক্রেন নীতি এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি নির্ভরতা সবকিছুই নতুন করে সাজাতে হবে মাগিয়ারকে। বিশেষজ্ঞদের মতে অরবানের দীর্ঘ শাসনের প্রশাসনিক কাঠামো ভেঙে নতুন করে রাষ্ট্র পরিচালনা করাই তার সবচেয়ে বড় পরীক্ষা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আটলান্টিক মহাসাগরে প্রমোদ তরী, হান্দিয়াসে আতঙ্ক ছড়াচ্ছে হান্টা ভাইরাস, জাহাজ জুড়ে লকডাউন। নতুন মহামারীর শুরু নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পরও পদত্যাগ করবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার স্থানীয় নির্বাচনে ফল বিপর্যয়ের খবরে স্টারমার জানান আগামী সাধারণ নির্বাচনেও তিনি দলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদী। স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনেও লেবার পার্টি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে। স্টারমার বলেন ফলাফল খুবই কঠিন এবং এটি আড়াল করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সময়। রাজারবাগে পুলিশ সপ্তাহে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তবে মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, তাদের মধ্যে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে এখনও কিছু প্রশ্ন হয়তো রয়েছে। 1971 সালের উত্তাল মার্চে জনগণ যখন স্বাধীনতাকামী মানুষের মনে টান টান উত্তেজনা, এমন পরিস্থিতিতে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যখন ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখনও গবেষণা করছেন, এটি এখন তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আনন্দ কোনো আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সকলে উপভোগ করেছে। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক
রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। উপস্থিত অফিসার এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এই অনুষ্ঠানে এই পর্বে কিছু সময় পরেই আমি কল্যাণ প্যারেড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দেব। সেই অনুষ্ঠানে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যগণ আমি কল্যাণ প্যারেড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দেব। সেই অনুষ্ঠানে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যগণ অনলাইনে যুক্ত থাকবেন। সেই অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আমি আরও কিছু বক্তব্য উপস্থাপন করব। এই প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ এবং র্যাবের যেসব কর্মকর্তা এবং সদস্যগণ নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন, যারা এমন একটি মনোমুগ্ধকর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026-এর সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তার মূল্যবান পুলিশ সপ্তাহে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখছেন আন্তর্জাতিক সময়। মহাসাগরের মাঝখানে বিলাসবহুল প্রমোত্তরী আর তার ভেতরে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। একের পর এক মৃত্যুর ঘটনায় জাহাজ জুড়ে ভারী হয়েছে কঠোর সতর্কতা। যাত্রীদের কেবিনবন্দি রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক কন্ট্রাক্ট ট্রেসিং সব মিলিয়ে পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি নতুন কোনো কোভিড পরিস্থিতি নয়। নেদারল্যান্ডসের বিলাসবহুল প্রমোত্তরী এমবি হুন্দিয়াসে হান্টা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অন্তত 5 জন। সংবাদ মাধ্যম জানায় আক্রান্তদের মধ্যে রয়েছেন 2 জন ভারতীয় নাগরিকও। এ পর্যন্ত ভাইরাসটিতে 3 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 69 বছর বয়সী এক ডাচ নারী, তার স্বামী এবং একজন জার্মান যাত্রী। গত 1 এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা জাহাজটি 10 মে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পর জাহাজে থাকা সব যাত্রীকে নিজ নিজ কেবিনে অবস্থান করতে বলা হয়। যাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে তাদের তাৎক্ষণিক নেওয়া হচ্ছে আইসোলেশনে। এছাড়াও সংক্রমণ শনাক্ত হওয়ার আগেই যারা নেমে গেছেন তাদের খুঁজে বের করতে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশে শুরু হয়েছে কন্টাক্ট ট্রেসিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ম্যারিয়া ভ্যান জানিয়েছেন, জাহাজের সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের অতিরিক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পরিস্থিতি গুরুতর হলেও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এখনো কম।
হান্টা ভাইরাসের এই প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়লেও মারিয়া ভ্যান স্পষ্ট করে বলেছেন এটি নতুন কোনো কোভিড মহামারীর সূচনা নয়। তার ভাষায় এটি একটি সীমিত প্রাদুর্ভাব যা কেবল একটি প্রমোত্তরিতেই দেখা গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেয়ার পর পিঠ চাপড়ে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন নতুন সরকারের 5 মন্ত্রীও। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় সকাল 11টায় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। আমি শুভেন্দু অধিকারী। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কপালে তিলক আর গেরুয়া পোশাকে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন এই নেতা। একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে সকাল থেকেই হাজির হন হাজার হাজার বিজেপি সমর্থক। মিষ্টি বিতরণের পাশাপাশি নেচে গিয়ে বিজয় উদযাপন করেন তারা। তৃণমূল সরকার আমলে আমরা পরাধীন ছিলাম, আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমাদের অনেক আশা আছে, দেখি কতটুকু কি পূরণ করতে পারে। দীর্ঘদিন ধরে মানুষের সুপ্ত আশা এভাবে জাগরুক হয়েছে। এর আগে ছাদখোলা গাড়িতে করে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান স্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে দলে দলে সকাল থেকেই সমবেত হয়েছিলেন এই প্যারেড গ্রাউন্ডে। কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী থেকে হয়ে ওঠেন সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, মমতার ঘরের মাঠ থেকেই তাকে পরাজিত করে রাজ্য ক্ষমতায় উঠে আসেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের ভেতরে দ্বন্দ্ব, রাজনীতিতে অভিষেক, বন্দ্যোপাধ্যায়ের উত্থানের মাধ্যমে দূরত্ব বাড়ে মমতা শুভেন্দুর। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে বদলে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। শুভেন্দু অধিকারী একসময় যে ছিলেন মমতার ডান হাত, সেই এখন হয়ে গেলেন চিরশত্রু। মমতার ঘনিষ্ঠ সহযোগী থেকে হয়ে উঠলেন প্রধান প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে মমতাকে হারিয়ে রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতায় উঠে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার কাছে পরপর 2টি বিধানসভা নির্বাচনে পরাজিত হন মমতা। 2021 সালে নন্দীগ্রাম আর এবছর ঘরের মাঠ ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে পরাজিত হন মমতা। মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথ গ্রহণের পরই আলোচনায় উঠে আসে তার রাজনৈতিক জীবনের নানা দিক। 1995 সালে কংগ্রেসে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন শুভেন্দু অধিকারী। এর 3 বছর পর বাবা শিশির অধিকারীর সঙ্গে নবগঠিত তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। 2007 সালে নন্দীগ্রামের ঐতিহাসিক ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন শুভেন্দু, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতায় আনতে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করে। তখন থেকে মমতার অন্য 2009 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন শুভেন্দু অধিকারী। 2011 সালে প্রথমবার রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, তবে সে বছর প্রার্থী হননি শুভেন্দু। এরপর 2016 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মমতা সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। ততদিনে দলীয় সংগঠনেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। তবে তৃণমূল অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে দূরত্ব বাড়তে থাকে শুভেন্দু মমতার। তখন দলের যুব সংগঠনের নেতা ছিলেন শুভেন্দু। তবে একই সময়ে মমতা যুব নামে আরও একটি সংগঠন করে তার নেতৃত্ব দেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই দলের 2টি যুব সংগঠন গড়ে ওঠায় স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে অভিষেক ব্যানার্জিকে প্রতিষ্ঠা করতে চাইছেন মমতা।
2020 সালের শেষের দিকে তৃণমূল থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। এরপর যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে চমক সৃষ্টি করেন শুভেন্দু। পরে ভবানীপুর উপনির্বাচনেও মমতাকে পরাস্ত করে বিজেপির প্রধান বিরোধী মুখ হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। সবশেষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যে নিরঙ্কুশ জয় পায় বিজেপি। এর মধ্য দিয়ে মমতাকে হটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে নেট দুনিয়ায় নতুন করে ভাইরাল ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর ঘুষ নেয়ার ভিডিও। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে ভিডিওটি প্রকাশিত হলে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তখন এই ভিডিওটিকে জোর কদমে প্রচার করেছিল বিজেপি। তবে সেই শুভেন্দু অধিকারীকেই 10 বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানালো বিজেপি। একেই বলে রাজনীতি। একসময় মোদি যাকে দুর্নীতিবাজ বলেছিলেন, 10 বছর পর তাকে বানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেয়ার পরপরই নেট দুনিয়ায় ভাইরাল তার ঘুষ নেয়ার ভিডিও। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে নারদা নিউজের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতা টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ঘুষ হিসেবে নেওয়া হয়েছে অন্তত 5 লাখ টাকা। 2016 সালের নির্বাচনের আগে এই ভিডিওটি জোর কদমে প্রচার করেছিল বিজেপি। পরে শুভেন্দু বিজেপিতে যোগ দিতেই সেই ভিডিও নিজেদের অফিসিয়াল চ্যানেল থেকে মুছে ফেলে তারা। এখন সেই বিজেপির নেতা আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর গোটা বিজেপি তার প্রশংসায় পঞ্চমুখ। প্রশ্ন উঠেছে, নৈতিকতা আর আদর্শ আজ কি তাহলে মুখ থুবড়ে পড়েছে? ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রেফতার হয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে কখনোই গ্রেফতার করা হয়নি। বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এমনটাই অভিযোগ তৃণমূলের। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিয়ামির বিসকেইন উপসাগরে একটি চার্টার বোটে বিস্ফোরণে অন্তত 11 জন আহত হয়েছেন। ফ্লোরিডার মৎস্য ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ কমিশন জানায়, স্থানীয় সময় শনিবার নোঙর করা অবস্থায় ওই বোটটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অভিযানে মার্কিন কোস্ট গার্ডের পাশাপাশি একাধিক জরুরি সেবার সংস্থাও অংশ নেয়। ঘটনার কারণ অনুসন্ধানে এর মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি তৈরি করে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ঘাঁটির অস্তিত্ব টের পেয়ে কাছাকাছি পৌঁছে যাওয়া ইরাকি সেনাদের ওপর বিমান হামলাও চালায় তেল আবিব। ওয়াশিংটনের নেতৃত্বেই এই ঘাঁটি গড়ে তুলেছিল ইসরায়েল। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, অথচ এই সম্পর্কে কিছুই জানে না ইরাকের সরকার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে এই ঘাঁটি তৈরি করা হয়। ওয়াশিংটনকে অবগত রেখে এ পরিকল্পনার বাস্তবায়ন করে তেল আবিব। ওই ঘাঁটিকে ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসেবে। মার্চের শুরুতে স্থানীয় এক রাখাল মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার চলাচল দেখতে পেয়ে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্তে যায় দেশটির সেনারা। ঠিক তখনই সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক ইরাকি সেনা নিহতও হন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কাইস আল মুহাম্মাদাভি বলেন, কোনো ধরনের সমন্বয় বা অনুমতি ছাড়াই এই বেপরোয়া অভিযান চালানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইস্ফাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার কাজেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তা অজুহাতে ইরাকের ভেতরে আরও হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে সংঘাতের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ বন্ধে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় ওয়াশিংটন। সমঝোতাকে আত্মসমর্পণ ভাবছে কট্টরপন্থী দল। লেবাননে দখলদার বাহিনীর আক্রমণে নিহত ৩৯, হিজবুল্লাহর পাল্টা হামলায় প্রাণ গেছে ৩ ইসরায়েলি সেনার। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা দুপক্ষের। এবং ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন সুপারস্টার থালাপতি বিজয়। রাজ্যের ইতিহাসে প্রথমবার গঠন হতে যাচ্ছে জোট সরকার। চেন্নাই জুড়ে উৎসবের আমেজ। এই ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তাজবিলা খান। ধন্যবাদ কাজল আব্দুল্লাহ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।